হ্যালো স্টুডেন্টস, ভিশন ডব্লিউবিসিএস এর পক্ষ থেকে আজকে তোমাদের ইকোনমিক্সের ক্লাস থিওরি ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি। প্রতিদিন এটা মর্নিং 11টা থেকে চলে থিওরি ক্লাসটা। তোমরা যারা প্রতিদিন ফলো করছো তারা জানো প্রতিটা সাবজেক্টের ওপর প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমরা থিওরি ক্লাস করছি এবং সেই থিওরি ক্লাসের ওপর বেস করে কিন্তু রাত্রেবেলা আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, যাতে আমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়। ওকে, এবং আমাদের টার্গেটটা রয়েছে যে কটা দিন এক্সাম পোস্টপন রয়েছে এই কোভিড-19 জন্য, সেই কটা দিনে কিন্তু আমরা ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু যথাসম্ভব কভার করে নেওয়ার। ওকে, তো সেই উদ্দেশ্যে আমরা করছি। আজকে দেখো দেখতে দেখতে ইকোনমিক্সের ক্লাস 4 এবং সাথে সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিরও কিন্তু 4টে করে ক্লাস হয়ে গিয়েছে এবং আজকে ইকোনমিক্সের ক্লাস 4 করলে শেষ হয়ে যাবে এটা ক্লাস 4। এবং আজকে এই ক্লাসে আমরা করব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, আমাদের ভারতের সর্বোত্তম যে ব্যাংকটা রয়েছে সেটার ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলের পক্ষ থেকে নতুন অ্যাপ লঞ্চ হয়েছে ভিশন ডব্লিউবিসিএস এর, সেই অ্যাপটিও কিন্তু ইনস্টল করে নাও। ডেসক্রিপশন বক্সে সবই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইনস্টল করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো আজকের যে ক্লাসটা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা শুরু করা যাক। পুরো ডিটেলসে দেখবো যতটুকু সম্ভব, টু দ্য পয়েন্ট। ওকে, পয়েন্ট হিসাবে আমরা পড়বো। দেখো, প্রথমে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা হেডিং, ঠিক আছে, এস্টাবলিশমেন্ট অর্থাৎ এই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেইগুলো আমরা ডিটেলসে দেখবো। ওকে, দেখো, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন 1935, অর্থাৎ 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 ইন ক্যালকাটা। ওকে, এবং প্রথম এটা স্থাপিত হয়েছিল ক্যালকাটাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, অর্থাৎ 1934 সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের অনুসারে সেটা 1935 সালে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতে প্রতিষ্ঠিত হয়। এভেনচুয়ালি মুভ পার্মানেন্টলি টু মুম্বাই, এবং পরবর্তীকালে এটা পার্মানেন্টলি একদম একেবারের মতো মুম্বাইতে স্থানান্তরিত হয়। দো অরিজিনালি প্রাইভেটলি ওন্ড ওয়াজ ন্যাশনালাইজড ইন 1949, প্রথম দিকে মানে এই 1935 সালে এস্টাবলিশমেন্ট হলো কলকাতায়। এই 1935 থেকে 1949 অর্থাৎ 1949 সাল পর্যন্ত কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক প্রাইভেটলি কাজ করত, অর্থাৎ প্রাইভেট ব্যাংকের মতো কিন্তু কাজ করত। কিন্তু 1949 সালে এটা প্রথম ন্যাশনালাইজড হয়, অর্থাৎ জাতীয়করণ কিন্তু হয়। ওকে, অর্থাৎ ভারত সরকারের আন্ডারে কিন্তু চলে আসে। তারপর নেক্সট পেজ আমরা দেখব কি বলছে, অর্গানাইজেশনস অ্যান্ড ম্যানেজমেন্টস, অর্থাৎ এই রিজার্ভ ব্যাংকের কি কি অর্গানাইজেশন রয়েছে এবং কি কি ম্যানেজমেন্ট এরা করে সেগুলো আমরা দেখব। দ্য রিজার্ভ ব্যাঙ্কস অ্যাফেয়ার্স আর গভর্নড বাই এ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, এই যে রিজার্ভ ব্যাংকের যে সমস্ত কার্যপ্রণালীগুলো রয়েছে সেগুলো কিছু গভর্নরদের দ্বারা কিন্তু চালিত হয় এবং বাই এ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, এবং এদের আন্ডারে একটা সেন্ট্রাল বোর্ড রয়েছে। ওকে, দ্য বোর্ড ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স, এবং 4 বছর ছাড়া ছাড়া কিন্তু এই বোর্ডটা হচ্ছে নিযুক্ত করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা, অর্থাৎ আমাদের ভারত সরকারের দ্বারা প্রতি 4 বছর গ্যাপে এই একটা করে বোর্ড রিজার্ভ ব্যাংকের প্রতি হচ্ছে দেয়া হয় বা অ্যাপয়েন্ট করা হয় আন্ডার দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং যেমনটা লেখা রয়েছে ওই 1934 সালে রিজার্ভ ব্যাঙ্ক আইন অনুসারে। ওকে, তারপর ফুল টাইম অফিসিয়ালস, এবং এই যে রিজার্ভ ব্যাঙ্ক পরিচালনা করার জন্য যে সমস্ত অফিসিয়ালস প্রয়োজন সেগুলো আমরা দেখব। গভর্নর অ্যান্ড নট মোর দ্যান 4 ডেপুটি গভর্নরস, অর্থাৎ এই যে বোর্ডটা দেয়া হচ্ছে বা অ্যাপয়েন্ট করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেই বোর্ডে কিন্তু একজন গভর্নর থাকবে, অ্যান্ড নট মোর দ্যান 4 ডেপুটি গভর্নরস, এবং 4 জনের বেশি কিন্তু ডেপুটি গভর্নর থাকবে না, অর্থাৎ মোট 5 জন একজন গভর্নর, এবং যদি আমরা 4 জন ডেপুটি গভর্নর ধরে নিই তো সেই মোট 5 জন দ্বারা গঠিত কিন্তু হেড হচ্ছে বোর্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে রিজার্ভ ব্যাঙ্কে। দ্য কারেন্ট গভর্নর অফ আরবিআই ইজ শ্রী শক্তিকান্ত দাস, এবং আমাদের বর্তমানে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে যিনি গভর্নর রয়েছেন তেনার নাম হলো শ্রী শক্তিকান্ত দাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা ক্লার্কশিপে এসছে, মিসলিনিয়াসে এসছে, ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউবিসিএস এর জন্যও।
ওকে, তারপর দেখো nominated by government 10 directors from various fields and 2 government officials, এবং এছাড়াও কিন্তু 10 জন ডিরেক্টর এবং বিভিন্ন ক্ষেত্র থেকে এবং 2 গভর্নমেন্ট অফিসিয়ালস এবং 2 জন সরকারি অফিসারকেও কিন্তু গভর্নমেন্ট বা ভারত সরকার নমিনেট করে। দেখো আগে দেখো 5 জন ছিল গভর্নর এবং 4 জন ডেপুটি গভর্নর, এবং এখানে আরো যোগ হলো 10 জন ডিরেক্টর এবং 2 জন গভর্নমেন্ট অফিসিয়ালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর এইটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা এবার পড়ব, মেন রোল অ্যান্ড ফাংশন অফ আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে মেন রোল এবং ফাংশনগুলো কি কি কার্যপ্রণালী তাদের রয়েছে সেইগুলো কিন্তু আমরা পড়বো, তাদের কি কি কাজ সেগুলো আমরা দেখব। ওকে, দেখো প্রথম কাজ মনিটারি অথরিটি। ওকে, যে টাকা পয়সা আমরা লেনদেন করছি সেই যে মনিটারি অথরিটিটা কিন্তু পুরোটাই রয়েছে রিজার্ভ ব্যাংকের আন্ডারে। দেখো ডিটেলসে ফর্মুলেটস, ইমপ্লিমেন্টস অ্যান্ড মনিটরস দ্য মনিটারি পলিসি, অর্থাৎ পুরো মনিটারি পলিসিটাকে আরবিআই কন্ট্রোল করে, ফর্মুলেটস করে, ইমপ্লিমেন্টস যে মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট বা দেয়া হবে সবার ওপর সেটা ইমপ্লিমেন্টও করে এবং মনিটরও করে এই মনিটারি পলিসির আরবিআই। ঠিক আছে, তারপর ফর দেখো এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, মেনটেনিং প্রাইস স্টেবিলিটি, কিপিং ইনফ্লেশন ইন চেক, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের অর্থনৈতিক যে সমাজটা রয়েছে বা বাজারটা রয়েছে সেখানে মেনটেন প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যের যে সমতাটা বজায় রাখতে কিন্তু আরবিআই এই মনিটারি পলিসিটা তৈরি করে, এবং যাতে না আমাদের বাজারে ইনফ্লেশন হয় অর্থাৎ মূল্য বৃদ্ধি হয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখে। তারপর এনসিউরিং অ্যাডিকুয়েট ফ্লো অফ ক্রেডিট টু প্রোডাক্টিভ সেক্টর, এবং ক্রেডিট হচ্ছে যে আমাদের ক্রেডিট বা ধার যেটাকে বলা হয় সেই অর্থের লেনদেনটা বা অর্থের চলনটা কিন্তু প্রোডাক্টিভ সেক্টরের মধ্যে সেটা কিন্তু সচল রাখতেও সাহায্য করে আরবিআই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো কাজ। তারপরে দেখব রেগুলেটর অ্যান্ড সুপারভাইজার অফ ফিনান্সিয়াল সিস্টেম। ঠিক আছে, আরবিআই আরও একটি কাজ হচ্ছে রেগুলেট করে এবং সুপারভাইজ করে কিসের ওপর? ফিনান্সিয়াল সিস্টেমের ওপর, অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে পরিকাঠামো রয়েছে সেটাকে রেগুলেটও করে এবং সুপারভাইজও করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো লেজ আউট প্যারামিটার্স অফ ব্যাঙ্কিং অপারেশনস উইথ ইন হুইচ দ্য কান্ট্রিজ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম ফাংশনস ফর। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন প্যারামিটার ঠিক করে দেয় আরবিআই, যেগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে যে অন্যান্য ব্যাংক রয়েছে এবং অর্থনৈতিক যে স্ট্রাকচার বা সিস্টেমটা রয়েছে সেটাকে ঠিকঠাক ব্যালেন্স করে রাখার জন্য। যেমন অপশানে মেনটেনিং পাবলিক কনফিডেন্স ইন সিস্টেম, এবং আমাদের যে প্রতিটা লোকের পাবলিক কনফিডেন্স, প্রতিটা লোকের অর্থনৈতিক ক্ষমতা, সেই সমস্ত জিনিস কিন্তু মেনটেন করতে সাহায্য করে আরবিআই। এবং অপশান বি প্রোটেক্টিং, নেক্সট পেজে দেখব প্রোটেক্টিং ডিপোজিটার্স ইন্টারেস্ট, আমরা যারা টাকা ঢালছি বা টাকা ডিপোজিট করছি ব্যাংকে সেইগুলো যাতে ঠিকঠাকভাবে রক্ষিত হয় সেগুলোও আরবিআই দেখভাল করে। এবং সি প্রোভাইডিং কস্ট এফেক্টিভ ব্যাংকিং সার্ভিসেস টু জেনারেল পাবলিক, এবং একটা ব্যাংক পরিচালনা করার জন্য কিন্তু একটা কি বলা হয়, একটা অর্থ দরকার হয়। ঠিক আছে, কস্ট এফেক্টিভ অর্থাৎ একটা অর্থর প্রয়োজন হয়, সেটাও কিন্তু আরবিআই প্রোভাইড করে যথাসম্ভব, যাতে আমাদের পাবলিকের সেই অর্থটা কিন্তু নিজের পকেট থেকে না দিতে হয়। ঠিক আছে, যে আমাদের টাকা দেখভাল করছে সেই টাকাটাও কিন্তু কিছুটা ক্ষেত্রে আরবিআই প্রোভাইড করে। ঠিক আছে, তো কি করলো দেখো আগের পেজে, মেনটেনিং পাবলিক কনফিডেন্স সিস্টেম, অর্থাৎ আমাদের লোকজনদের জন্য, আমাদের সমাজের যে সিটিজেন্স রয়েছে ইন্ডিয়ার, সেই সমস্ত লোকজনদের অর্থনৈতিক যে কনফিডেন্সটা, অর্থনৈতিক পরিকাঠামো সেটা মেনটেন করে, আমাদের অর্থ যে ঢালছি ব্যাংকে সেটা প্রোটেক্ট করে, এবং আমাদের হচ্ছে যে সার্ভিস ব্যাংকগুলো দিচ্ছে সেইগুলোও কিন্তু যে কস্ট সেটাও কিন্তু আরবিআই প্রোভাইড করে। তারপর দেখব রেগুলেটরস অ্যান্ড সুপারভাইজার অফ দ্য পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, আমরা যে অর্থনৈতিক লেনদেন করি, ঠিক আছে, সেই লেনদেনে কিন্তু অনেক রকম হয়তো ফ্রডও হতে পারে। ঠিক আছে, সেই ফ্রড যাতে না হয় সেই জন্য কিন্তু আরবিআই অনেক ক্ষেত্রে হেল্প করে, সেই জন্য এই পেমেন্ট সিস্টেম অর্থনৈতিক লেনদেনের ওপরেও কিন্তু আরবিআই রেগুলেট করে এবং সুপারভাইজ করে। সেখানে কিভাবে করে? অপশান এ দেখো
অথরাইজেস সেটিং আপ এ পেমেন্ট সিস্টেম, অর্থাৎ অর্থনৈতিক লেনদেনের জন্য পেমেন্ট সিস্টেম বা লেনদেনের একটা সিস্টেম বা স্ট্রাকচার কিন্তু সেট করে আরবিআই। তারপর লেস ডাউন স্ট্যান্ডার্ড ফর ওয়ার্কিং অফ পেমেন্ট সিস্টেম, তারপর কি বলছে লেস ডাউন স্ট্যান্ডার্ডস ফর ওয়ার্কিং অফ দ্য পেমেন্ট সিস্টেম, এবং এই পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটাও কিন্তু আরবিআই রেগুলেট করে এবং সুপারভাইজ করে। তারপর লেস ডাউন পলিসিস ফর এনকারেজিং দ্য মুভমেন্ট অফ পেপার বেসড পেমেন্ট সিস্টেম টু ইলেকট্রনিক মোডস পেমেন্ট সিস্টেম, এবং অনেক রকম পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করে আরবিআই, সেটা অর্থাৎ যে পেপার যে নোটগুলো রয়েছে সেই নোটের মাধ্যমে লেনদেন থেকে হোক, বা কিংবা আমরা যখন এখন যেটা অনলাইন বা ইউপিআই যেগুলো রয়েছে অনলাইন পেমেন্ট, সেই পেমেন্টই হোক, যে কোনো পেপার বেসড পেমেন্ট বা ইলেকট্রনিক পেমেন্ট যে কোনোই হোক, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পলিসি তারা ইমপ্লিমেন্ট করে যাতে আমরা এই পেমেন্ট বা অর্থ লেনদেন করতে আরও উৎসাহিত হই, এটাও কিন্তু আরবিআই দেখে। তারপর ডিটা দেখো, সেটিং আপ দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ নিউয়ার পেমেন্ট মেথডস, এবং যে নতুন নতুন অর্থনৈতিক লেনদেনের যে মেথডগুলো বেরোচ্ছে বা পদ্ধতিগুলো বেরোচ্ছে সেইগুলোকেও কিন্তু বিভিন্নভাবে তার ফ্রেমওয়ার্ক করে এবং রেগুলেটও করে আরবিআই, যাতে আমরা যুগের সাথে তাল মেলাতে পারি পেমেন্টের দিক থেকেও। তারপর দেখো অপশান ই, এনহ্যান্সমেন্ট অফ কাস্টমার কনভিনিয়েন্স ইন পেমেন্ট সিস্টেম, এবং যাতে কাস্টমারদের কোনো রকম ক্ষতি না হয়, ঠিক আছে, এবং কাস্টমার যে পেমেন্ট করেছে সেটাও যাতে ঠিকঠাকভাবে হয় সেটাও কিন্তু আরবিআই দেখভাল করে, এবং ইমপ্রুভিং সিকিউরিটি অ্যান্ড এফিসিয়েন্সি ইন মোড অফ পেমেন্ট, এবং অর্থনৈতিক লেনদেনটা যাতে খুব রক্ষণামূলকভাবে হয়, অর্থাৎ খুব সেফলি হয়, কোনো রকম ফ্রড না হয়, এবং এফিসিয়েন্সির মাধ্যমে হয়, খুব তাড়াতাড়ি সিকিউরিটি হয়, সেটাও কিন্তু দেখভাল করে এই আরবিআই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কাজগুলো আরবিআই করে থাকে। তারপর নেক্সট পেজ দেখব, আরও একটা কাজ, ম্যানেজার অফ ফরেন এক্সচেঞ্জ, আরবিআই ম্যানেজ ফরেক্স আন্ডার দ্য ফেমা, ঠিক আছে। দেখো কি বলছে, আরবিআই হচ্ছে ম্যানেজার হিসাবে কাজ করে ফরেন এক্সচেঞ্জের, ফরেন যে বৈদেশিক যে আদান প্রদান হয় তার ম্যানেজার হিসাবে কাজ করে কে, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। দেখো আরবিআই ম্যানেজেস ফরেক্স আন্ডার দ্য ফেমা, যেটার ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেনে এসেছিল যে ফেমার কত সালে এসেছিল এবং এর ফুল ফর্মটাও কি, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেনে এসেছিল। তো এখানে আমি স্টার মার্ক করে রাখলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, আরবিআই ম্যানেজ ফরেক্স আন্ডার দ্য ফেমা, এই ফেমার ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, অর্থাৎ বৈদেশিক লেনদেন ম্যানেজমেন্ট আইন 1999। এটার হচ্ছে আন্ডারে বৈদেশিক যে লেনদেনটা রয়েছে সেটা কন্ট্রোল করে আরবিআই। ইন অর্ডার টু, দেখো দুটোভাবে কাজ করে, অপশান এ দেখব, ফ্যাসিলিয়েট এক্সটার্নাল ট্রেড অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ একটা দিকে কাজ করে আমাদের যে এক্সটার্নাল, অর্থাৎ দেশের বাইরের যে ব্যবসা বাণিজ্য এবং অর্থ লেনদেন সেটা হচ্ছে দেখভাল করে ম্যানেজার হিসাবে আরবিআই, এবং প্রমোট দ্য ডেভেলপমেন্ট অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইন ইন্ডিয়া, এবং বৈদেশিক যে ব্যবসাগুলো যাতে ইন্ডিয়ার সাথে আরও কানেক্ট হয়, আরও ডেভেলপড হয়, সেই দিকটাও কিন্তু দেখভাল করে এই আরবিআই। তাহলে ফেমা যেটা 1999 সালে এসেছিল, ফেমা হচ্ছে একটা আইন যেটার ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, সেটার মাধ্যমে আরবিআই ম্যানেজার হিসেবে কাজ করে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে। সেখানে দুভাবে কাজ করে, একটা বৈদেশিক ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের ওপর, পেমেন্টের ওপর, এবং আর একটা হচ্ছে বৈদেশিক যে ব্যবসা বাণিজ্য যাতে ভারতের মার্কেটের সাথে আরও যুক্ত হয়, ভারতের মার্কেটে এসে আরও ভারতকে উজ্জীবিত করে বা ডেভেলপ করে, সেটাও কিন্তু দেখভাল করে এই আরবিআই। তারপর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা দেখো, ইস্যুয়ার অফ কারেন্সি, অর্থাৎ এই যে কারেন্সি বা টাকা বা যে টাকাগুলো আমাদের বাজারে আসছে সেগুলো ইস্যু করে কিন্তু আরবিআই। যে টাকা একটা বাজারে আসবে সেই টাকাটা কিন্তু আরবিআই ইস্যু করে। দেখো RBI issues and exchanges currency as well as destroys currency and coins not fit for circulation to ensure that public has an adequate quantity of supplies of currency notes and in good quality। দেখো আমরা যদি 20 বছর আগে ফিরে যাই তখন আমরা কিন্তু দেখে থাকবো 25 পয়সা চলতো, 50 পয়সা চলতো, 20 পয়সা চলতো, 1 সিকে চলতো, ঠিক আছে,
এই পয়সাগুলো কিন্তু 2021 সালে কিন্তু এসে আর দেখতে পায় না, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের কাছে টাকার ভ্যালু বেড়েছে। তো এই বন্ধ হয়ে গেল পয়সাগুলো, এই বন্ধটা কে করে দিল? করে দিয়েছে কিন্তু এই আরবিআই। অর্থাৎ আরবিআই কারেন্সি অর্থাৎ টাকা পয়সা যে ইস্যু হবে সেটাও যেমন দেখভাল করে, কোন টাকা পয়সাকে বন্ধ করে দেওয়া হবে সেটাও কিন্তু আরবিআই ইস্যু করে। এই যে নোটবন্দি হলো, ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু এই নোটবন্দিকরণ বা এই ইস্যুটা সেটা কিন্তু করেছিল, সেটা হচ্ছে আরবিআই। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব ডেভেলপমেন্টাল রোল, এবং আরবিআই এর আরো একটি কাজ হলো ডেভেলপমেন্টাল রোল, অর্থাৎ কিভাবে ডেভেলপমেন্ট হবে অর্থনীতি, সেইটাও কিন্তু আরবিআই দেখভাল করে। দেখো, আরবিআই পারফর্মস এ ওয়াইড রেঞ্জ অফ প্রমোশনাল ফাংশন টু সাপোর্ট ন্যাশনাল অবজেক্টিভস। অর্থাৎ আমাদের দেশের যে উদ্দেশ্যগুলো রয়েছে, অর্থনৈতিক উদ্দেশ্য, সেগুলোকে একটা হিউজ রেঞ্জের দিক থেকে কিন্তু আরবিআই ডেভেলপমেন্টাল রোল হিসাবে কিন্তু কাজ করে। দেখো, আন্ডার দিস ইট ইজ সেট আপ ইনস্টিটিউশন লাইক, এবং এই ডেভেলপমেন্টের জন্য, আমাদের ভারতের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু আরবিআই তৈরি করেছে। যেমন নাবার্ড তৈরি করেছে, এটা এগ্রিকালচারকে ডেভেলপ করার জন্য। আইডিবিআই করেছে, ঠিক আছে, তারপর এসআইডিবিআই করেছে, এনএইচবি করেছে। তো এই সমস্ত ইনস্টিটিউটগুলো কিন্তু তৈরি করেছে এই আরবিআই। ঠিক আছে, তারপর দেখবো আমরা ব্যাংকার্স টু গভর্নমেন্ট। ঠিক আছে, ব্যাংকার টু গভর্নমেন্ট, অর্থাৎ ভারত সরকারের, দেখো আমাদের যে সাধারণ নাগরিক আছে, আমরা কিন্তু ডাইরেক্ট রিজার্ভ ব্যাংকে গিয়ে টাকা ফেলতে পারি না। আমরা গিয়ে টাকা ফেলি কোথায়? হয় এসবিআই, স্টেট ব্যাংক ইন্ডিয়া, নয় ইউবিআই, নয় অ্যাক্সিস ব্যাংক, যে সমস্ত প্রাইভেট বা সরকারি ব্যাংক পাবলিকদের জন্য খোলা আছে, সেইগুলোতে গিয়ে কিন্তু আমরা টাকা ফেলতে পারবো। কিন্তু ভারত সরকার কার কাছ থেকে গিয়ে টাকা ফেলবে, কার কাছে গিয়ে টাকা ফেলবে, বা কার কাছ থেকে টাকা নেবে? ভারত সরকার। তো ভারত সরকারের কিন্তু ব্যাংক হিসাবে কাজ করে এই আরবিআই। ওই জন্য দেখো অপশনটা রাখা হয়েছে ব্যাংকার টু গভর্নমেন্ট। তো দেখো, পারফর্মস মার্চেন্ট ব্যাংকিং ফাংশন ফর সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস অলসো অ্যাক্টস অ্যাজ দেয়ার ব্যাংকার। অর্থাৎ এই আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক, দু সরকারের পক্ষ থেকেই কিন্তু একটা মার্চেন্ট ব্যাংকিং হিসাবে ফাংশন করে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের যে ব্যাংক হিসাবে কাজ করে, দরকার হলে কেন্দ্র কিংবা রাজ্য তার কাছ থেকে টাকা নিতে পারে। ঠিক আছে, তো এই জন্য অলসো অ্যাক্ট অ্যাজ দেয়ার ব্যাংকার। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ব্যাংকার্স টু ব্যাংক, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকার্স টু ব্যাংক, যেমন আমরা দেখলাম সরকারের কাছে ব্যাংক হিসাবে কাজ করে আরবিআই, সেই রকম এই যে এসবিআই, অ্যাক্সিস ব্যাংক, ইউবিআই, এদেরও যদি টাকার পরিমাণ কমে যায়, ঠিক আছে, বা এরাও যদি কোনো রকম অর্থনৈতিক দিক থেকে হচ্ছে খুব ফিনান্সিয়াল প্রবলেম ফেস করে, এরাও কিন্তু আরবিআই এর কাছে দ্বারস্থ হয়। তো এই সমস্ত যে আমাদের প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক পাবলিকদের জন্য খোলা হয়েছে, সেই ব্যাংকগুলোরও কিন্তু হেড ব্যাংক হচ্ছে এই আরবিআই। ওই জন্য অপশনটাই রাখা হয়েছে ব্যাংকার টু ব্যাংকস। An important role and function of RBI is to maintain the banking accounts of all scheduled banks and act as the banker of হচ্ছে লাস্ট রিসোর্ট। অর্থাৎ আরবিআই কে বলতে পারো একদম সর্বোত্তম, ভারতের সর্বোত্তম ব্যাংক, যার আন্ডারে এই এসবিআই, ইউবিআই, অ্যাক্সিস ব্যাংক, যা খুশি বলো না কেন, এই সব ব্যাংকগুলো কাজ করে। এবং এই আরবিআই ঠিক করে দেয় এই ব্যাংকগুলো কোন কোন নিয়মের মধ্য দিয়ে যাবে, কিভাবে কোন ইন্টারেস্ট ফেলবে, কোন রেটে চলবে, সমস্ত কিছু ঠিক করে দেয় আরবিআই। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর দেখো, অ্যান এজেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন আইএমএফ। ঠিক আছে, তারপরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবারই পরীক্ষায় এসেছে। দেখো কি বলছে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে, তার এজেন্ট হিসাবে কাজ করে আমাদের ভারত সরকারের এজেন্ট হিসেবে কাজ করে আরবিআই। পরীক্ষায় কিন্তু এটা অনেকবারই এসেছে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এ ভারত সরকারের পক্ষ থেকে কোন সংস্থা এজেন্ট হিসেবে কাজ করে, তো তখন সঠিক উত্তর হয়ে যাবে কে? আরবিআই। ঠিক আছে, আরবিআই। তারপর নেক্সট পেজ আমরা দেখব, দেখো কি বলছে, অফিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। অর্থাৎ এই আরবিআই এর কতগুলি অফিস রয়েছে, কোথায় কোথায় অফিস রয়েছে এবং ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, সেগুলো ঝটপট দেখে নেব। আরবিআই হ্যাজ 20 রিজিওনাল অফিসেস। অর্থাৎ আরবিআই এর 20টা রিজিওনাল বা আঞ্চলিক অফিস রয়েছে। মোস্ট অফ দেম ইন স্টেট ক্যাপিটালস অ্যান্ড
11 সাব অফিসেস, এবং এই যে 20 রিজিওনাল অফিস রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যের তাদের রাজধানীতে অবস্থিত, যেমন আমাদের কলকাতাতে একটা রিজিওনাল অফিস রয়েছে আরবিআইয়ের, এবং 11টা সাব অফিসেস রয়েছে। সো আরবিআই হ্যাজ অফিসেস অ্যাট 31 লোকেশন, এবং আরবিআইয়ের 31টা লোকেশনে কিন্তু মোট অফিস রয়েছে। হ্যাজ 5 ট্রেনিং এস্টাবলিশমেন্ট, এবং 5টা ট্রেনিং সেন্টার রয়েছে। 2 কলেজ অফ এগ্রিকালচার ব্যাংকিং, এবং 2টো এগ্রিকালচারের ওপর কলেজ রয়েছে আরবিআইয়ের। অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ কলেজ আর পার্ট অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে স্টাফ কলেজটা রয়েছে সেটাও কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও জেনে রাখার খাতিরে আমাদের জ্ঞান বাড়ানোর জন্য কিন্তু এগুলো দেখতে হবে। আদার 3 আর অটোনোমাস, এবং আরও 3টের যেগুলো রয়েছে সেগুলো একদম অটোনোমাস বডি, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ব্যাঙ্কিং টেকনোলজি। এই শেষ 3টে একদম অটোনোমাস বডি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমরা নেক্সট দেখব ইনস্ট্রুমেন্টস অফ মনিটারি পলিসি অফ আরবিআই। দেখো আরবিআইয়ের যে কাজকর্মগুলো দেখেছিলাম একটু আগে, আমরা যে কাজকর্মগুলো বা রোলগুলো দেখলাম, তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল ছিল মনিটারি পলিসিকে রেগুলেট করা, সুপারভাইজ করা আরবিআইয়ের। তো সেইগুলোর করতে গেলে, সেই মনিটারি পলিসিকে রেগুলেট এবং সুপারভাইজ করতে গেলে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার বা টুলস দরকার। সেই ইনস্ট্রুমেন্টস এবং টুলগুলো কি কি সেগুলো আমরা দেখব। অ্যাজ ডিসকাসড আর্লিয়ার, অর্থাৎ যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম, আরবিআই এক্সিকিউটস মনিটারি পলিসি ফর ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ আমাদের ভারতের অর্থনীতির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসিটা কিন্তু এক্সিকিউট করে, অর্থাৎ মনিটারি পলিসিটা রেগুলেট বা সুপারভাইজ করে যেটাকে বলা হয়। দ্য আরবিআই ফর্মুলেটস, ইমপ্লিমেন্টস অ্যান্ড মনিটরস দ্য মনিটারি পলিসি, যেটা আমরা একটু আগেই পড়লাম, অর্থাৎ আরবিআই এই মনিটারি পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে, ফর্মুলেটও করে এবং মনিটরও করে। দ্য মনিটারি পলিসি কমিটি, যেটাকে শর্টে বলা হয় এমপিসি, ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ ফিক্সিং দ্য বেঞ্চমার্ক পলিসি ইন্টারেস্ট রেট, রেপো রেট ফর ইনফ্লেশন টার্গেটিং। এবং এই মনিটারি পলিসিটা, যেটা পলিসি কমিটি, যেটা একটা এই আরবিআইরই একটা কমিটি, শর্টে যেটাকে বলা হয় এমপিসি, ইজ এন্ট্রাস্টেড উইথ টাস্ক অফ ফিক্সিং বেঞ্চমার্ক পলিসি ইন্টারেস্ট রেট, অর্থাৎ রেপো রেটটাকে ফিক্সড করার জন্য। যে রেপো রেট সেটা আমরা একটু পরে গিয়ে দেখব রেপো রেট অ্যাকচুয়ালি কী, সেই রেপো রেটটা কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে ফিক্স করা হবে, কোন পার্সেন্টেজে ফিক্সড করা হবে, এইটা কিন্তু এটা ঠিক করে এই মনিটারি পলিসি কমিটি। যেটাকে কিসের জন্য ঠিক ফিক্সড করা হয়, ইনফ্লেশন টার্গেটিং, অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে সমাজটা রয়েছে সেখানে যাতে না মূল্য বৃদ্ধি হয়। তোমরা যদি না ইনফ্লেশনের ব্যাপারে না বুঝতে পারো, তোমরা আগের ভিডিওটাই যেটা ক্লাস 3তে করেছি সেখানে কিন্তু আমরা ইনফ্লেশন নিয়েই কিন্তু আলোচনা করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু সেখান থেকে ভিডিওটা পেয়ে যাবে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, চলো নেক্সট পেজ। কি বলছে, দ্য মেন অবজেক্টিভস অফ মনিটারি পলিসি আর, এই যে মনিটারি পলিসিটা যেটা রয়েছে সেটা মনিটর করতে গেলে কি কি উদ্দেশ্য দরকার আরবিআই, বা কোন লক্ষ্য নিয়ে এটা করা উচিত সেগুলো দেখবো আমরা। দেখো 1 নম্বর পয়েন্ট, মেনটেনিং প্রাইস স্টেবিলিটি হোয়াইল কিপিং ইন দ্য মাইন্ড দ্য অবজেক্টিভ গ্রোথ, অর্থাৎ আমাদের দেশের গ্রোথটাকে যেমন আমরা এগোতে চাই সেইটার দিক থেকে কিন্তু লক্ষ্য করে এটাও আমাদের মাথায় রাখতে হবে যাতে আমাদের অর্থনৈতিক সমাজে প্রাইস স্টেবিলিটি অর্থাৎ মূল্যের সমতা কিন্তু বজায় রাখে। ঠিক আছে, দেখো আমরা যদি শুধু বড় লোকদের কথা ভেবে আমরা অবজেক্টিভ গ্রোথটাকে ভেবে যদি আমরা খুব হাই জিনিসপত্র ইমপ্লিমেন্ট করে দিই অর্থনীতিতে, দেখবে সমাজের একটা দিকই সবসময় বড় হতে থাকছে, কিন্তু অন্য দিকটা যে যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কথা না ভাবি তো তারা কিন্তু সেই পিছনেই পড়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের দেশের সব দিক থেকে যদি গ্রোথ আমরা চাই, আমাদের কিন্তু এই প্রাইস স্টেবিলিটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সবার কথা ভেবেই কিন্তু দেশটা এগোতে হবে, এটা আরবিআইকে মাথায় রাখতে হয় মনিটারি পলিসিতে। তারপর বি, ইনফ্লেশন কন্ট্রোল কন্টেনিং ইনফ্লেশন অ্যাট 4% উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 2%, অর্থাৎ কি বলছে, মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি যেটাকে বলি। দেখো মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি কিন্তু দুটো আলাদা কথা। ঠিক আছে, মুদ্রাস্ফীতির জন্য মূল্য বৃদ্ধি হয়, তোমরা এটা মাথায় ঢুকে রাখো। ঠিক আছে, তো এটার পুরো ডিটেলস আলোচনা করে যে ক্লাস 3 তোমরা দেখে নেবে ইনফ্লেশন চ্যাপ্টারটাই। কি বলছে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল কিভাবে করতে হবে সেটার দিকটাও কিন্তু মনিটারি পলিসিতে খেয়াল রাখতে হয়। দেখো আমাদের দেশে যে ইনফ্লেশনটা যেটা
মানে ঠিকঠাক বা যতটা ইনফ্লেশন হওয়া দরকার সেটা যদি 4% বা 4% প্লাস, অর্থাৎ দেখো ডেভিয়েশন অফ 2% যদি 4 মানে ওই 4 প্লাস মাইনাস 2%, অর্থাৎ ওই 6 ধরে রাখো, ঠিক আছে। এর মধ্যে যদি ঘোরাফেরা করে, এই 4 থেকে 6%-এর মধ্যে যদি ইনফ্লেশনটা ঘোরাফেরা করে, তো এটা মোটামুটি অর্থনৈতিক দিক থেকে ঠিকঠাক। কিন্তু এর ওপারে গেলে কিন্তু সেটা হাইপার ইনফ্লেশন হয়ে যাবে, স্ট্যাগফ্লেশন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ডিটেলস আলোচনা করেছিলাম। এটাও কিন্তু মানে ঠিকঠাকভাবে লক্ষ্য রাখে আরবিআই। তারপর কন্ট্রোল অন ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। কন্ট্রোল অন ব্যাংক ক্রেডিট অর্থাৎ একটা যে কমার্শিয়াল ব্যাংক, যেমন অ্যাক্সিস ব্যাংক, এসবিআই ব্যাংক, যে কোনো ব্যাংক আমরা ধরি না কেন, সেই ব্যাংক কতটা লোন নেবে, সেই ব্যাংক কতটা ধার করবে আরবিআই এর কাছ থেকে, এবং কতটা অর্থ সে বাজারে ছাড়বে, সেইটাও কিন্তু কন্ট্রোল করে আরবিআই। এবং ইন্টারেস্ট রেট কন্ট্রোল, এবং টাকা কতটা রেটে, কতটা সুদে হচ্ছে পাবলিককে ডোনেট করবে বা পাবলিককে ধার দেবে, সেটাও কিন্তু ফিক্সড করে দেয় আরবিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখো দ্য মনিটারি পলিসি বা যেটাকে বলা হয় ক্রেডিট পলিসি অফ আরবিআই ইনভলভস টু ইনস্ট্রুমেন্টস গিভেন ইন দ্য ফ্লো চার্ট বিলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এই মনিটারি পলিসিকে কন্ট্রোল করতে গেলে দুটো ইনস্ট্রুমেন্ট কিন্তু মেনলি দরকার। আগে আমরা এই চারটে যে আগের পেজে পড়লাম, এগুলো হচ্ছে অবজেক্টিভ বা কি কি লক্ষ্য রেখে করা উচিত। তো এই মেনটেন করতে গেলে আবার দুটো ইনস্ট্রুমেন্ট দরকার। সেই ইনস্ট্রুমেন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ মেজার্স এবং আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেজার্স। এটাও কিন্তু আমরা আগের চ্যাপ্টারতে কিন্তু পড়েছি। তো দেখো এখন আমরা পড়বো কোয়ান্টিটেটিভ মেজার্স। ওকে, তো সেটা কি দেখো, কোয়ান্টিটেটিভ মেজার্স রেফার্স টু দোজ মেজার্স, অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেজার্সগুলো সেই সমস্ত মেজারগুলোকে বলা হচ্ছে দ্যাট অ্যাফেক্ট দ্য ভেরিয়েবলস হুইচ ইন টার্ন অ্যাফেক্ট দ্য ওভারঅল মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। অর্থাৎ সেই সমস্ত মেজারমেন্টগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিটিভ মেজার্স, যেগুলো ভ্যারিয়েবলস, অর্থাৎ যেগুলো হচ্ছে ফিক্সড নয়, অর্থাৎ আজকে একরকম, এক মাস পরে আর এক রকম, 2 মাস আগে আর এক রকম ছিল, বিভিন্ন রকম সময় বিভিন্ন অর্থনীতি অনুযায়ী সেগুলো চেঞ্জ হয়। সেই সমস্ত ভেরিয়েবলসগুলো কিন্তু এই কোয়ান্টিটেটিভ মেজার্সের মধ্যে পড়ে, এবং যেগুলো আমাদের ওভারঅল যে মানি সাপ্লাইটা রয়েছে, ওভারঅল যে টাকার যে হচ্ছে সাপ্লাইটা রয়েছে, সেটার ওপরে কিন্তু এফেক্ট করে। ইনস্ট্রুমেন্ট অফ কোয়ান্টিটিভ মেজার্স, এবার আমরা পড়বো যে কোন কোন ইনস্ট্রুমেন্ট এই কোয়ান্টিটিভ মেজার্সের মধ্যে পড়ছে, অর্থাৎ যেগুলো ভ্যারিয়েবল, ঠিক আছে, চেঞ্জ হতে থাকে কোন কোন জিনিসগুলো, সেগুলো আমরা নিচে পড়বো। প্রথমে তার মধ্যে রয়েছে ব্যাংক রেট। দেখো তোমরা সকলেই জানো ব্যাংক রেট কিন্তু কখনোই ফিক্সড নয়, যে একটা ব্যাংক রেট আরবিআই ফিক্সড করে দিল 5%, সেটা এখন 100 বছর ধরে চলবে, এইরকমটা কিন্তু হয় না। তোমরা দেখে থাকবে প্রতি বছর কিন্তু ব্যাংক রেট চেঞ্জ হয়, কখনো 5%, কখনো 6%, এইভাবে কিন্তু ব্যাংক রেট চেঞ্জ হয়। সেই জন্য ব্যাংক রেট একটা ভেরিয়েবল টার্ম, এবং এটাও কোয়ান্টিটিভ মেজার্সের মধ্যে পড়ে। দেখো দ্য রেট, এই ব্যাংক রেটটা কি সেটা আমরা ডিটেলসে দেখব। দ্য রেট অ্যাট হুইচ সেন্ট্রাল ব্যাংক প্রোভাইডস লোন টু কমার্শিয়াল ব্যাংক ইজ কল্ড ব্যাংক রেট। অর্থাৎ ব্যাংক রেটটা হলো সেই রেট বা সেই হার, যে হারে একটা কমার্শিয়াল ব্যাংকে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, যেটা আরবিআই রয়েছে, সেই আরবিআই টাকা দেবে, ঠিক আছে। আরবিআই কমার্শিয়াল ব্যাংকে টাকা দেয়, এবং কমার্শিয়াল ব্যাংক আমাদের পাবলিককে টাকা দেয়। এইভাবে কিন্তু টাকার মানে সাপ্লাইটা আমাদের বাজারে আসে। তো কমার্শিয়াল ব্যাংকের তো আর নিজস্ব টাকা নেই, সে তো আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার করে ব্যাংক চালায়, এবং সেইখান থেকে আমাদের ব্যাংক আমাদের টাকা দেয়, এবং আমাদের কাছ থেকে কিন্তু সে ফায়দা তোলে। তো এই ব্যাংক রেটটা হলো সেই রেট যে হারে একটা কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ এসবিআই, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, ইউবিআই, যে কোনো ব্যাংক বলো না কেন, এই কমার্শিয়াল ব্যাংকগুলো যে হারে আরবিআই এর কাছ থেকে টাকা ধার করে, সেইটাই হচ্ছে ব্যাংক রেট। দিস ইনস্ট্রুমেন্ট ইজ এ কি অ্যাট দ্য হ্যান্ড অফ আরবিআই টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই ইন দ্য লং টার্ম লেন্ডিং। এবং এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র বলতে পারো আরবিআই এর, যেটা মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে হচ্ছে লেন্ডিং এর দিক থেকে, ঠিক আছে। আরবিআই যদি কমার্শিয়াল ব্যাংকে টাকা দেওয়া কমিয়ে দেয়, তো কমার্শিয়াল ব্যাংকও কি করবে, বাজারে টাকা ছাড়াটা কমিয়ে দেবে, ঠিক আছে। তো ইনফ্লেশন তখন কম হবে। আবার যখন আরবিআই খুব বেশি পরিমাণে কমার্শিয়াল ব্যাংকে যদি টাকা ধার দিয়ে দেয়, তখন কমার্শিয়াল ব্যাংকের কাছে প্রচুর টাকা, সেও কি করবে, টাকাগুলো যত খুশি পাবলিকের হাতে ডিস্ট্রিবিউট করতে থাকবে। তখন পাবলিকের হাতে টাকা বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হয়ে যাবে, প্রত্যেকের হাতে টাকা, তখন কিন্তু মূল্য বৃদ্ধি হয়ে যাবে, যার ফলে ইনফ্লেশন তৈরি হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ইনফ্লেশনটা হয়,
গত চ্যাপ্টারে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়েছিলাম। তারপর দেখো ইনক্রিজেস ইন দ্য ব্যাঙ্ক রেট, দেখো যেটা আমরা বললাম, যদি ব্যাঙ্ক রেটটা আমরা বাড়িয়ে দিই উইল মেক দ্য লোনস মোর এক্সপেন্সিভ, অর্থাৎ যদি আমরা ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিই তখন ধার করা যে লোনটা সেটা কিন্তু কি হয়ে যাবে, খুব এক্সপেন্সিভ, অর্থাৎ বেশি কস্টলি হয়ে যাবে ফর কমার্শিয়াল ব্যাঙ্ক, অর্থাৎ এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে তাদের কাছে, ঠিক আছে। দেয়ার বাই সেজন্য প্রেসারাইজিং দ্য ব্যাঙ্কস টু ইনক্রিজ দ্য রেট অফ লেন্ডিং, যে কারণে কিন্তু ব্যাংকে প্রেসারাইজ মানে এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু প্রেসার দেবে আরবিআই বেশি এক্সপেন্সিভে কিন্তু বা বেশি হারে অর্থে তোমরা টাকাটা ধার নাও। দ্য পাবলিক ক্যাপাসিটি টু টেক ক্রেডিট অ্যাট ইনক্রিজড রেট উইল বি লোয়ার, এবং যার ফলে কিন্তু পাবলিকের যে টাকা ধার নেওয়ার ক্যাপাসিটি, ঠিক আছে, ক্ষমতা, সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, কেননা রেট হাই হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকের। তো অত সহজে কমার্শিয়াল ব্যাংকও নিম্ন হারে কিন্তু লোককে টাকা দিতে চাইবে না, তারাও হারটা বাড়িয়ে দেবে, তার ফলে পাবলিক টাকা নিতেও চাইবে না, তো সেই জন্য তার ক্যাপাসিটিও কমে যাবে, লিডিং টু এ ফল ইন দ্য ভলিউম অফ ক্রেডিট ডিম্যান্ড, এবং যার ফলে কিন্তু যে অর্থের চাহিদা, ঠিক আছে, ধার নেওয়ার চাহিদা, সেটাও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পেজ আমরা দেখব। দেখো আমি একটা চার্ট করে দিয়েছি, হোয়াট ইজ ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেট কি, দেখো দ্য রেট অ্যাট হুইচ এ ব্যাঙ্ক ক্যান বরো ফ্রম আরবিআই, অর্থাৎ যে রেটে একটা কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নেয় সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট। এনি লাইক ইন দ্য ব্যাঙ্ক রেপো সরি এটা একটু পরে আমরা পড়ছি, ঠিক আছে। তারপরে নেক্সট পয়েন্টটা দেখো, হোয়াট ইজ রেপো রেট। দেখো রেপো রেটটাও তোমরা অনেকে শুনে থাকবে ইকোনমিক্স টার্মসে, সেই রেপো রেটটা কি আমরা নেক্সট পেজেই পড়বো রেপো রেটের বিষয়ে, আগে একটু দেখে নিই। দ্য রেট অ্যাট হুইচ আরবিআই লেন্ডস শর্ট টার্ম মানি টু ব্যাঙ্কস এগেনস্ট ডিপোজিটস। ওকে, অর্থাৎ রেপো রেটটা হচ্ছে এমন একটা রেট যেখানে কমার্শিয়াল ব্যাংকে খুব স্বল্প সময়ের জন্য কিছু অর্থ ধার দেয় কিছু ডিপোজিটের বিনিময়ে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক আরবিআইয়ের কাছে কিছু সিকিউরিটিস হচ্ছে জমা দেবে, তার বিনিময়ে কিছু স্বল্প মেয়াদি টাকা বা অর্থ সেই কমার্শিয়াল ব্যাংকে কিন্তু ধার দেবে, ওটা হচ্ছে রেপো রেট। তারপর হোয়াট ইজ রিভার্স রেপো রেট, ঠিক আছে। রিভার্স রেপো রেটটা কি, অর্থাৎ রেপো রেট রিভার্স নামটা থেকেই বুঝতে পারছো রেপো রেটের ঠিক উল্টো, অর্থাৎ দ্য রেট অ্যাট হুইচ এ ব্যাংক ক্যান পার্ক এক্সেস শর্ট টার্ম ফান্ড উইথ আরবিআই, ঠিক আছে। অর্থাৎ কি বলছে, এমন একটা রেট হুইচ এ ব্যাংক ক্যান পার্ক এক্সেস শর্ট টার্ম ফান্ড উইথ দ্য আরবিআই, অর্থাৎ এই যে শর্ট টার্ম যে রেটে আরবিআইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল, ঠিক আছে, সেই টার্মটাকে কিন্তু আরও একটু বাড়াতে পারে যে রেটের মাধ্যমে, অর্থাৎ তোমাকে ব্যাংক আরবিআই হয়তো কোনো কমার্শিয়াল ব্যাংকে 1 বছরের জন্য 5% রেটে টাকা দিয়েছিল 1 লাখ টাকা, ঠিক আছে। এই 5% রেটটা প্রথমে হচ্ছে কি রেপো রেট ছিল, কেননা 1 বছরের জন্য। এরপর কমার্শিয়াল ব্যাংক হয়তো চাইলো 1 বছর পরে গিয়ে আমি আরও 1 বছরের জন্য কিন্তু টাকা চাই, তখন হয়তো আরবিআই সেই 5% যেটা আগের 1 বছরে ছিল সেটা 7% করে দিল। সেই 7%টা হচ্ছে এখন এই 7%টা হয়ে যাবে কি রিভার্স রেপো রেট, অর্থাৎ এক্সেস হয়ে গেছে 1 বছরের অধিক, এবং যে 5%টা যেটা ছিল সেটা হচ্ছে কি শুধু রেপো রেট। এই হচ্ছে রিভার্স রেপো এবং রেপো রেটের মধ্যে পার্থক্য। দেখো এনি হাইক ইন দ্য ব্যাংক রেপো অ্যান্ড রিভার্স রেপো রেটস উইল লিড টু এ রাইজ ইন দ্য ইন্টারেস্ট রেট ইন দ্য ইকোনমি অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ রেপো রেট এবং রিভার্স রেপো রেট যদি বেড়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু যে ইন্টারেস্ট রেটটা থাকে অর্থাৎ সুদের হারটা থাকে সেটাও কিন্তু সেইভাবে চেঞ্জ হয়, অর্থাৎ রিভার্স রেপো রেট এবং রেপো রেট যদি বাড়ে ইন্টারেস্ট রেটও কিন্তু সেইভাবে বাড়বে, এবং ভাইস ভার্সা মিনস যদি কমে ইন্টারেস্ট রেটও কিন্তু সেইভাবেই কমবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তারপর আমরা দেখব রেপো রেট। দেখো যেটা আমরা পড়লাম একটা ছক হিসাবে, সেটা এবার ডিটেলসে দেখব। রেপো বা রিপারচেস, ঠিক আছে, রেপোর ফুল ফর্ম কি, রিপারচেস। রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য আরবিআই লেন্ডস শর্ট টার্ম মানি টু দ্য ব্যাংকস এগেনস্ট সিকিউরিটিস, অর্থাৎ কিছু সিকিউরিটিস বা বন্ডের বিনিময়ে কোনো কমার্শিয়াল ব্যাংকে যে রেটে আরবিআই কিছু অর্থ স্বল্প মেয়াদি সময়ের জন্য ধার দেয় সেই রেটটাকেই বলা হয় রেপো রেট। হোয়েন দ্য রেপো রেট ইনক্রিজেস বরোয়িং ফ্রম RBI becomes more expensive. Repo rate is always higher than the reverse repo rate. কি বলছে,
দেখো আমি কিন্তু এখানে একটু ভুল বলেছি আগেরটা, দেখো এখানে রেপো রেট আমি কমিয়ে দিয়েছি এবং রিভার্স রেপো রেট বেশি করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে এই রিভার্স রেপো রেটটা সবসময় কম হবে, অর্থাৎ 5 ছিল আমি এখানে 3 বলতে পারি, ঠিক আছে। তারপর নেক্সট পেজে আবার চলে যাই, কি বলছে, when the repo rate increases borrowing from RBI becomes more expensive, অর্থাৎ যখন রেপো রেটটা খুব বেড়ে যায় তখন কিন্তু আরবিআই এর কাছ থেকে টাকা নেওয়াটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায় বা অর্থবহ হয়ে যায় একটা কমার্শিয়াল ব্যাংকের জন্য। এবং তার পরের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবারই এসেছে, যে রেপো রেট ইজ অলওয়েজ হায়ার দ্যান রিভার্স রেপো রেট, যেটা আমরা আগের পেজে দেখলাম, আমি ভুল বলেছিলাম বলে আমি ঠিক করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে প্রথমে আমি দিয়েছিলাম রিভার্স রেপো রেট 7%, যেটা একদমই ভুল ছিল, সেই জন্য আমি কমিয়ে 3% করে দিলাম। অর্থাৎ রেপো রেট যদি 5% হয়, ঠিক আছে, তো রিভার্স রেপো রেট অবশ্যই সবসময় 5%-এর কম হবে। তো এই জন্যই বলছে রেপো রেট অলওয়েজ হায়ার দ্যান রিভার্স রেপো রেট, অর্থাৎ রেপো রেট রিভার্স রেপো রেটের থেকে সব সময় কিন্তু বেশি হবে। ওকে, তারপরের পয়েন্ট, রিভার্স রেপো রেট, ইট ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ রেপো, অর্থাৎ এই রেপো রেটের একদম উল্টো হচ্ছে এই রিভার্স রেপো রেট। In a reverse repo transaction, bank purchases government securities from RBI and lend money to banking regulators. এবং এই ক্ষেত্রে কি হয়, কমার্শিয়াল ব্যাংক আগে আরবিআই এর কাছে সিকিউরিটি জমা দিয়েছিল রেপো রেটের ক্ষেত্রে, এখন কি করছে রিভার্স রেপো রেটে কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছ থেকে কিছু গভর্নমেন্ট সিকিউরিটিস কিনছে, যার বিনিময়ে কিন্তু আরবিআই কিছু ওই ব্যাংকে টাকা হচ্ছে কিছু হারে টাকা দেবে, এবং সেই রেটটাই হচ্ছে রিভার্স রেপো রেট, দাস আর্নিং ইন্টারেস্ট, এবং এর ফলে কিন্তু কিছুটা সুদ উপার্জিত হয়। রিভার্স রেপো রেট ইজ দ্য রেট অ্যাট হুইচ আরবিআই বরোস মানি ফ্রম ব্যাংক, এবং এই রিভার্স রেপো রেট হচ্ছে সেই রেট যার মাধ্যমে আরবিআই কিছু টাকা ওই কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে নেয়। The bank uses these tools when they feel that they are stuck with excess funds and are not able to invest anywhere for reasonable returns. এটা কখন হয়, এই রিভার্স রেপো রেটটা কখন করা হয়, যখন ব্যাংক দেখে যে সে আর কোনো এক্সেস ফান্ডস কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে না, তার আর সামর্থ্যের বাইরে চলে গেছে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো রেপো রেট এবং রিভার্স রেপো রেট ডিটেলসে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বা এমএসএফ, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এমএসএফ কি, was introduced by the Reserve Bank of India in monetary policy 2011-20। এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএফএসটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল 2011-12 সালে মনিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাংকের দ্বারা। The MSF would be a penal rate for banks, and the banks can borrow funds by pledging government securities within the limits of statutory লিকুইডিটি রেশিও, যেটাকে শর্টে বলা হয় এসএলআর, ঠিক আছে। অর্থাৎ এই এমএসএফ, দেখো এমএসএফ উড বি এ পেনাল রেট, এই এমএসএফটা হচ্ছে একটা রেট ফর ব্যাংকের জন্য, অ্যান্ড দ্য ব্যাংকস ক্যান বরো ফান্ডস বাই প্লেডিং গভর্নমেন্ট সিকিউরিটিস উইদিন দ্য লিমিটস অফ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, অর্থাৎ এই এসএলআর এর যে লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনের মাধ্যমে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রির মাধ্যমে আরবিআই এর কাছ থেকে কিছু অর্থ কিন্তু সে ধার নিতে পারে, এটাই হচ্ছে এমএসএফ। দেখো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, রেপো রেটটা আমরা দেখলাম, যদি রেপো রেট প্লাস 1% হয়, রেপো রেটের সাথে যদি প্লাস কোনো পার্সেন্ট রেট হয়, সেটা হচ্ছে এমএসএফ এর দিকে যাবে। এবং যদি রেপো রেট মাইনাস হয়ে যায়, আমরা দেখলাম যে রিভার্স রেপো রেট সবসময় কি হয়, রেপো রেটের থেকে কম হয়, অর্থাৎ মাইনাস যদি 1% হয় সেটা হচ্ছে রিভার্স রেপো রেট হবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, রেপো, এমএসএফ এবং রিভার্স রেপোর সাথে কিন্তু একটা হচ্ছে একটা কি বলবো সম্পর্ক বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের সুন্দর করে ছবি দিয়ে এখানে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট আমরা দেখব ভ্যারিং রিভার্স রেশিও, ঠিক আছে। এই রিভার্স রেশিওটা বিভিন্ন রকমভাবে ভ্যারি করে। দ্য রিভার্স রেশিও ডিটারমাইন্স দ্য রিজার্ভ রিকোয়ারমেন্টস দ্যাট ব্যাংকস আর লিবেল টু মেনটেন উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। এই ঠিক আছে, এবার বলছে ভ্যারিং রিভার্স রেশিওগুলোর যে ভ্যারিং, এইটা হচ্ছে আর একটা টুল, যেটা আমরা কোয়ান্টিটিভ টুল দেখেছিলাম, ঠিক আছে, সেইখানেই আমরা আর একটা টুল পড়ছি, সেটা হচ্ছে ক্যাশ রিভার্স রেশিও, যেটাকে আমরা শর্টে বলা হয় সিআরআর। এটা কি আমরা দেখব, ইট রেফার্স টু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস ইন ক্যাশ
ডিসাইডেড বাই আরবিআই, ঠিক আছে, এটা আরবিআই দ্বারা ডিসাইড করা হয় এই সিআরআরটাই। দেখো আরেকবার পড়ছি আমি, ইট রেফার্স টু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস, এটা একটা মিনিমাম অ্যামাউন্ট ফান্ডকে রেফার করছে ক্যাশের মাধ্যমে, এটা হচ্ছে ক্যাশে, দেখো ইন ক্যাশ, দ্যাট এ কমার্শিয়াল ব্যাংক হ্যাজ টু মেনটেন উইথ দ্য হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ একটা কমার্শিয়াল ব্যাংককে কিন্তু আরবিআই এর সাথে কিন্তু মেনটেন করে চলতে হবে ইন দ্য ফর্ম অফ ডিপোজিট, অর্থাৎ যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস হচ্ছে ক্যাশে একটা কমার্শিয়াল ব্যাংকে হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয়, সেটাই কিন্তু ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। অর্থাৎ আমি যদি কোনো একটা ব্যাংক চালাতে যাই বা ব্যাংক তৈরি করতে যাই, আরবিআই এর কাছ থেকে পারমিশন তো নিতেই হবে, সেই সাথে কিন্তু আরবিআই এর কাছে কিন্তু আমাকে কিছু অর্থ আমাকে আগে জমা দিতে হবে, সেই মিনিমাম অর্থটাই কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিও যেটাকে বলা হচ্ছে। An increase in the ratio will eventually lead to the considerable decrease in the money supply, যদি এই ক্যাশ রিজার্ভ রেশিও বা আরবিআই এর কাছে হচ্ছে টাকা জমা দেওয়ার অর্থটা যদি খুব বেড়ে যায়, তাহলে বাজারে কিন্তু মানি সাপ্লাইটা কমে যাবে। অর্থাৎ আমি যদি ব্যাংক চালনা করতে গিয়ে আরবিআইকে সব বেশি টাকা দিয়ে দিলাম, তো আমি পাবলিককে কত টাকা দিতে পারবো, তখন তো আমি পাবলিককে কম অর্থ দিতে চাইবো, তো সেই জন্য মানি সাপ্লাইটা কিন্তু কমে যাবে বাজারে। অন দ্য কন্ট্রারি এ ফল অফ সিআরআর, এবং যদি ক্যাশ রিভার্স রেশিওটা যদি কমে যায়, উইল লেড টু অ্যান ইনক্রিজ ইন দ্য মানি সাপ্লাই, এবং যার ফলে কিন্তু মানি সাপ্লাইটা বেড়ে যাবে, অর্থাৎ আরবিআইকে কম টাকা দিতে হচ্ছে, যে কারণে আমি মানি সাপ্লাইটা বেশি করতে পারবো পাবলিকের মান্ডারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো স্ট্যাটুটরি লিকুইড রেশিও বা এসএলআর, একটু আগে এটা আমরা পড়লাম, ঠিক আছে, তো সেটা আমরা ডিটেলস এবার দেখবো, শুধু নামটা শুনেছিলাম স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, সেটা আমরা ডিটেলস দেখবো। দেখো এসএলআর ইজ কনসার্ন উইথ মেনটেনিং দ্য মিনিমাম পার্সেন্টেজ, এটাও ফিক্সড বাই আরবিআই, এটাও আরবিআই ঠিক করে। দেখো আরেকবার পড়ছি, এসএলআর ইজ কনসার্ন উইথ মেনটেনিং দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ অ্যাসেট ইন দ্য ফর্ম অফ নন ক্যাশ উইথ ইট সেলফ, ঠিক আছে। The flow of credit is reduced by increasing this liquidity ratio and vice versa. দেখো কি বলছে, SLR is concerned with maintaining the minimum percentage of asset in the form of non-cash। দেখো আগে যেটা আমরা পড়লাম সিআরআর যেটা পড়লাম ক্যাশ রিভার্স রেশিও, সেটা হচ্ছে কি ছিল, ক্যাশে, অর্থাৎ নগদ অর্থে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এসএলআরটা হচ্ছে কি, এসএলআরটা হচ্ছে নন ক্যাশ, অর্থাৎ টাকা নয়, এখানে টাকা নয়। যেমন টাকা ছাড়া কি কি আমাদের আছে, যেমন হচ্ছে কিছু সিকিউরিটিজ বন্ড, কোনো জমি বা হতে পারে গোল্ড, অর্থাৎ ক্যাশ নয়, এই রকম অর্থ কিন্তু জমা রাখতে হবে একটা মিনিমাম পার্সেন্টেজে আরবিআই এর কাছে, সেইটাই হচ্ছে এসএলআর, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, দ্য ফ্লো অফ ক্রেডিট ইজ রিডিউসড বাই ইনক্রিজ দ্য লিকুইডিটি রেশিও অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। কি বলছে, এই লিকুইড রেশিওটা যদি বেড়ে যায় তো ক্রেডিটটাও কিন্তু কমে যাবে, অর্থাৎ এসএলআর যদি বেড়ে যায় তখন ধার নেওয়ার প্রবণতাও কিন্তু কমে যাবে ব্যাংকের। তো অ্যাজ এসএলআর রাইজেস দ্য ব্যাংক উইল রেস্ট্রিক্টেড টু পাম্প মানি ইন দ্য ইকোনমি, অর্থাৎ যদি এসএলআর বেড়ে যায় তখন কিন্তু কমার্শিয়াল ব্যাংকগুলো ইকোনমিতে টাকা বেশি হচ্ছে ঢালতেও পারবে না, তুলতেও পারবে না, দেয়ার বাই কন্ট্রিবিউটিং টুয়ার্ডস এ ডিক্রিজ ইন মানি সাপ্লাই, এবং যার ফলে কিন্তু বাজারে মানি সাপ্লাইটা কমে যাবে। অ্যান্ড দ্য রিভার্স ক্যাশ হ্যাপেন্ড ইফ দেয়ার ইজ ফল অ্যান্ড এসএলআর, এবং এসএলআর যদি কমে যায় তখন কিন্তু মানি সাপ্লাইটা বেড়ে যাবে। ইট ইনক্রিজেস মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো আশা করছি। দেখো সিআরআর এবং এসএলআর দুটো সেম অর্থ, দুটো সেম জিনিস, শুধু একটা সিআরআর হচ্ছে নগদ অর্থ ক্যাশের দিক থেকে, এবং এসএলআর হচ্ছে যেটা হচ্ছে লিকুইড ক্যাশ, অর্থাৎ যেমন গোল্ড, কোনো সিকিউরিটিজ বন্ড, এইসব, কিন্তু দুটোর অর্থ সেম, দুটোর কার্যপ্রণালীও সেম। সিআরআর বা এসএলআর বাড়লে মানি সাপ্লাই কমে যাবে, সিআরআর এসএলআর যদি কমে মানি সাপ্লাই বেড়ে যাবে। ওকে, তারপর দেখবো 17 ওপেন মার্কেট অপারেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওপেন মার্কেট অপারেশনটা কি সেটা আমরা দেখব। দিস ইনক্লুডস বোথ outright purchase and sale of government securities for both injection and absorption of liquidity and in the economy. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ওপেন মার্কেট অপারেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, ঠিক আছে। দিস ইনক্লুডস বোথ outright purchase and sale governments, অর্থাৎ এই অপারেশনের মাধ্যমে বা এই পদ্ধতির মাধ্যমে সরকারি যে সিকিউরিটিসগুলো রয়েছে বা বন্ডগুলো রয়েছে সেগুলো
বিক্রিও হবে আবার কেনাও যেতে পারে। ফর বোথ ইনজেকশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিকুইডিটি ইন দ্য ইকোনমি, অর্থাৎ আমাদের অর্থনৈতিক সমাজে যে লিকুইডিটি বা টাকা যেগুলো রয়েছে বা সিকিউরিটিসগুলো রয়েছে সেগুলো শোষণ করার জন্য বা তুলে নেওয়ার জন্য বা আবার ইনজেকশন অর্থাৎ ঢালার জন্য কিন্তু এটা ওপেন মার্কেট অপারেশনটা করা হয়ে থাকে। ওকে, তো আজকের যে আমরা ডিটেলসে দেখলাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, পুরো ফুল ডিটেলসে কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশমেন্ট দেখলাম, ঠিক আছে। সেখানে কতজন কার্য করে অফিসিয়ালস দেখলাম, ঠিক আছে। তার কতগুলো রিজিওনাল অফিস আছে সেগুলো দেখলাম, আরবিআই এর কার্যপ্রণালী দেখলাম, কি কি ইনস্ট্রুমেন্টস তারা ব্যবহার করে, আরবিআই এর রোল দেখলাম, তারপর ইনফ্লেশনকে মেনটেন করতে, বাজারকে মেনটেন করতে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সমস্ত কিন্তু আজকে রিজার্ভ ব্যাঙ্কের ব্যাপারে ডিটেলসে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো ভিডিও শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের জন্য কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ইবুক নিয়ে আসা হয়েছে, যেটা ইন্ডিয়ান পলিটির ওপর, যাদের ইন্ডিয়ান পলিটি নিয়ে সমস্যা তাদের কিন্তু এই ইবুকটা খুবই হেল্প করবে, যেখানে তোমরা 1500 প্লাস এমসিকিউ পাবে ইবুকের মধ্যে, চ্যাপ্টার ওয়াইজ এবং বেসড অন লেটেস্ট WBCS প্যাটার্ন। ইংলিশ মিডিয়ামে রয়েছে ইবুকটা, 1500 এমসিকিউ পাবে। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পাবে, ঠিক আছে। মেনের কোশ্চেন পাবে, WBCS মেনের কোশ্চেন পাবে 500টা, 19 থেকে 2015 প্রতি বছর 100টা করে কোশ্চেন থেকে 500টা কোশ্চেন এখান থেকেই পাবে। প্র্যাকটিস সেটে রয়েছে আরও 500টা, 1000টা এখান থেকে হয়ে গেল। তারপর প্রিলিমিনারিতে যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে প্রায় 100টা কোশ্চেন রয়েছে, এবং এছাড়াও কিন্তু প্রতিটা চ্যাপ্টারকে ডিভাইড করে প্রায় 12 থেকে 14টা কিন্তু চ্যাপ্টার রয়েছে, সেখানেও কিন্তু 70 থেকে 80টা করে কিন্তু এমসিকিউ পাবে। ওই জন্য বললাম এখানে 1500টা কিন্তু এমসিকিউ প্লাস পাবে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, খুবই স্বল্প মূল্য, 99 টাকায় এত ভালো ইবুক কোথাও পাবে না। তো এক্ষুনি গিয়ে পারচেস করে ফেলতে পারো, করে নাও, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আশা করছি এই রকমভাবে তোমরা যদি ক্লাসগুলো ফলো করতে থাকো তোমাদের যে সাবজেক্টে তোমাদের উইকনেস আছে সেগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবে। ওকে, তো আজকে রাত্রে এই চ্যাপ্টারের ওপর আরবিআই এর ওপর আমরা 25 এমসিকিউ করে ফেলবো, যাতে আমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওকে, তো এখানে ভিডিও শেষ করছি, থ্যাংক ইউ।